সবুজ মানুষ? হ্যাঁ, সত্যি সবুজ মানুষ নাকি আছে। সবুজ মানুষ বলা অবশ্য একদিক দিয়ে ভুল, কারণ মানুষের মতো সবকিছু হলেও তারা পৃথিবীর মানুষ নয়। আর তাদের গায়ের রং নাকি ফিকে সবুজ। আপনারা কেউ সবুজ মানুষ নিশ্চয়ই দেখেননি। দেখিনি আমিও। দেখলে এই কাহিনী নাকি আমায় লিখতে হতো না। চাক্ষুষভাবে সবুজ মানুষের রহস্য জানবার সুযোগ যাদের হয়, তারা নিজেরাই নাকি নিশ্চিহ্ন হয়ে যায়। তাহলে সবুজ মানুষকে কে দেখেছে সেটা জানতে হলে আপনাকে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সবুজ মানুষের ইতিহাসটাই যথেষ্ট রোমাঞ্চকর। এই গল্পটি 1966 সালের 16 ফেব্রুয়ারি আকাশবাণীর সাহিত্য বাসর অনুষ্ঠানে রাত 8টায় প্রচারিত হয়েছিল। সবুজ মানুষ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে লেখক অদৃশ বর্ধন বলেছেন, এই 12ওয়ারি কাহিনীটির পরিকল্পনা করেছিলেন প্রেমেন্দ্র মিত্র। প্রথম গল্পটি তাঁরই লেখা। দ্বিতীয়, তৃতীয় এবং শেষ গল্পটি লিখেছেন অদৃশ বর্ধন, দিলীপ রায় চৌধুরী এবং সত্যজিৎ রায়। রেডিওতে নিজের কণ্ঠে গল্প পাঠও করেছিলেন এঁরাই। নিঃসন্দেহে এটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। সবুজ মানুষ প্রথমে বেতার জগৎ এবং পরে অন্যান্য পত্রিকায় মুদ্রিত হয়। সানডে সাসপেন্সে 25শে জুলাই 2010 সালে আমরা আপনাকে শুনিয়েছিলাম প্রেমেন্দ্র মিত্র এবং সত্যজিৎ রায়ের লেখা সবুজ মানুষের অন্তর্ভুক্ত দুটি গল্প। গল্প পাঠ করেছিলেন অভিনেতা বরুণ চন্দ। আজ 16 বছর পরে আমরা বাকি দুটি গল্পের অনুমতি জোগাড় করতে পেরেছি। পুরনো এবং নতুন মিলে আজ আমাদের এই পরিবেশনা নতুন রূপে। শুরু হচ্ছে রেডিও নাটক সবুজ মানুষ। হেরম্যান গিলের কথা বিশ্বাস করলে সবুজ মানুষের সাক্ষাৎ পরিচয় পাবার পর সে ছাড়া আর কেউ কোথাও রক্ষা পেয়েছে বলে মনে হয় না। গিলের কাছেই সবুজ মানুষের অবিশ্বাস্য বিবরণ প্রথম শুনি। মানুষটা নিজেই অদ্ভুত, খাঁটি ইউরোপীয় নয়। পূর্বপুরুষ বেলজিয়ামের ফ্লেমিশ, আলজেরিয়া তার জন্মভূমি। সেখান থেকে সারা পৃথিবী অবশ্য সে টহল দিয়ে বেড়ায়। তার নিজের দেশ বলতে আর কিচ্ছু নেই। নিজেকে সে পৃথিবীর নাগরিক বলে ঘোষণা করে আর একটি মাত্র ব্রত নিয়ে জীবন কাটায়। সে ব্রত হল পৃথিবীর সমস্ত দেশ ও রাষ্ট্রকে সবুজ মানুষের অস্তিত্ব ও তাদের আসন্ন ভয়ঙ্কর অভিযান সম্বন্ধে সচেতন করা। বলা বাহুল্য, এই ব্রত তার নিষ্ফলই হয়েছে এ পর্যন্ত। অবজ্ঞা, অবহেলা আর উপহাস জুটেছে সর্বত্র তার ভাগ্যে। সে কথা অবশ্য পরে জেনেছি। প্রথম আলাপের সময় লোকটিকে একটু অদ্ভুত লাগলেও এমন একটা অবিশ্বাস্য গোপন রহস্য সে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে ভাবতে পারিনি। বেলজিয়ামের উত্তরে সমুদ্র তীরের কোলে ছোট্ট শহর কানক। একটা সম্মেলনে সেখানে যেতে হয়েছিল। সমুদ্রের ধারেই আমার হোটেল থেকে সমুদ্র তীরে একটু বেড়াতে গিয়েছিলাম। সূক্ষ্ম মিহিপ্রায় শুভ্র বালির বিস্তীর্ণ সমুদ্র তট, পরিষ্কার পরিচ্ছন্ন। নোংরা আবর্জনার একটা কণাও সেখানে নেই বললে হয়। একটু বেলা হলেই প্রায় উলঙ্গ মেয়ে পুরুষ স্নানার্থীরা গায়ের রং রোদে তামাটে করবার লোভে সেখানে গড়া গড়া বালির উপর শয়ান হবে। একটি দুটি ছাড়া সেরকম স্নানার্থীর আবির্ভাব তখনও ঘটেনি। বেড়ানো সেরে হোটেলের দিকে ফেরবার মুখে দেখি সাগরতটের ওপর দিকের পাথরে বাঁধানো রাস্তা থেকে একটি লোক আমার দিকেই আসছে। কাছাকাছি আসবার পর লোকটিকে একেবারে অচেনা মনে হলো না।
যেখানে আমাদের সম্মেলন হয়, সেই ক্যাসিনোর বাইরে লোকটিকে যেন সকালে বিকেলে কয়েকদিন দেখেছি। এবছরে সেপ্টেম্বরের মাঝামাঝিও শীত এই অঞ্চলে তেমন বেশি পড়েনি। টপ কোট ব্যবহার করার দরকার হয় না আমার মতো শীতকাতুরে লোকেরও। এ লোকটির গায়ে কিন্তু সবসময় একটা বেমানান ঢলঢলে ওভারকোট দেখেছি বলেই এখন চেহারার সেই বেশ দেখেই তাকে চেনা লাগলো। লোকটি আমার দিকেই আসছে, কিন্তু আমার জন্য না হওয়াই সম্ভব। হয়তো নিজের খেয়ালে সমুদ্র তীরে বেড়াতে আসছে মনে করে তাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে থামতে হলো। লোকটি দাঁড়িয়ে পড়ে আমাকেই কি বলছে। প্রথমে ফরাসি, পরে ফ্লেমিশি বোধহয় ব্যবহার করলে। দুইয়াতেই আমি সমান পণ্ডিত। শুধু একটা শব্দ ইন্দে থেকেই মানেটা আন্দাজে বুঝলাম। এখানে দোকানপাট 15 আনাই ফ্লেমিশদের। ভারতবাসী হিসেবে সেখানে অনেকবার ইন্দে শব্দটা শুনেছি। বুঝলাম আমি ভারতীয় কিনা জিজ্ঞেস করছে। ইংরেজিতে সে কথা স্বীকার করে ফরাসি বা ফ্লেমিশ জানি না বললাম। লোকটি একটু যেন অবাক হয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বললে, আমার সঙ্গে অত্যন্ত জরুরি একটা বিষয় সে আলোচনা করতে চায়। আমি সামনের হোটেলেই থাকি, সে জানে। সেখানে নিজের ঘরে কিছুক্ষণ তাকে সময় দিলে সে বাধিত হবে। বেশ একটু দ্বিধাতেই পড়লাম। লোকটার পোশাক কিছুটা হা ঘরেদের মতো হলেও চেহারাটা গুন্ডা বদমাশের মতো নয়। বেশ তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত মুখ। রংটা ইউরোপীয় হিসেবে ময়লার দিকে। দক্ষিণ ইউরোপে, বিশেষ করে স্পেনে যেমন দেখা যায়। কিন্তু চেহারার আমি কি বুঝি? গায়ে পড়ে আলাপ করা সম্পূর্ণ অজানা একজন লোককে একেবারে নিজের কামরায় নিয়ে গিয়ে তোলা কি নিরাপদ? লোকটির বা হঠাৎ আমারই খোঁজ খবর নিয়ে একেবারে আমার ঘরে গিয়ে আলাপ করবার মতো কি এমন জরুরি দরকার থাকতে পারে? বিদেশে কত রকম জোচ্চোর ধাপ্পাবাজ যে আছে তার কিছু কিছু গল্প তো শুনেছি। লোকটি কি মতলব নিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে আলাপ করতে চাইছে কি জানে। শেষ পর্যন্ত কৌতূহলী অবশ্য জয়ী হলো। নিজের মনকে একটু স্তোক দেবার জন্য শুধু একবার বললাম, আপনার কোনো পরিচয় আমার জানা নেই। আমার সঙ্গে কি এমন দরকার থাকতে পারে বুঝতেই পারছি না। সবই বুঝতে পারবেন, আমার পরিচয়ও আপনাকে দেব। একটু শুধু আমায় যদি সুযোগ দেন। লোকটির মুখের ও গলার স্বরের ব্যগ্রতা অকপটই মনে হলো। আর আপত্তি না করে হোটেলে আমার নিজের ঘরেই নিয়ে গিয়ে তুললাম। ঘরে ঢোকবার পরই দরজাটা মনের ভেতরকার অস্বস্তির দরুন আর ভেজায়নি। হোটেলের ফোনটার কাছে গিয়েও বসেছি, সাবধানের মার নেই বলে। লোকটি এসব কিছু লক্ষ্য বোধহয় করেনি। সে তখন যেন নিজের কথা এক নিঃশ্বাসে বলবার জন্য ব্যস্ত। প্রথমেই সংক্ষেপে নিজের পরিচয় দেওয়া সেরে সে যা বলেছে তাতে আমি একদম অবাক। ঢোলা ওভারকোটের ভেতর পকেট থেকে একটা খামে ভরা কাগজের তাড়া বার করে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করেছে, নিজের দেশের সেই সঙ্গে সমস্ত পৃথিবীর মানুষের ভালো তো আপনি চান? এ আবার কি আহম্মকের মতো প্রশ্ন। হেসে বলছি, কে না চায়? না না, এ কথার কথা নয়। অধৈর্যের সঙ্গে বলেছে হেরম্যান গিল। সত্যি সমস্ত পৃথিবীর নিদারুণ বিপদ ঘনিয়ে এসেছে। পৃথিবীর শত্রুর চরেরা ছদ্মবেশে ভয়ঙ্কর এক অভিযানের সুযোগ তৈরি করে দেবার জন্য সর্বত্র ছড়িয়ে পড়ে প্রতিদিন নানা জায়গায় নানাভাবে সর্বনাশা সব কাণ্ড ঘটাচ্ছে। পৃথিবীর লোক এখনো এদের শয়তানি সম্বন্ধে অচেতন, নির্বিকার। মানুষের সব রাষ্ট্র দেশ নিজেদের মধ্যে ঝগড়াতেই মত্ত। কিন্তু তাদের সজাগ করতেই হবে।
এই কাগজগুলো সেই জন্যই আপনাকে দিচ্ছি। লোকটি কি সত্যিই উন্মাদ নাকি? একটু অস্বস্তির সঙ্গেই তাকে লক্ষ্য করে বললাম, এসব আপনি কি বলছেন? কি বলছি এই কাগজটা একটু চোখ বোলালেই বুঝতে পারবেন। খাম থেকে একটা টাইপ করা কাগজ বার করে সে আমার হাতে দিল। কাগজটা ইংরেজিতে টাইপ করা। তাড়াতাড়ি একবার চোখ বুলিয়ে একটু বিরক্তির সঙ্গেই বললাম, এগুলো তো সব পৃথিবীর নানা দুর্ঘটনার তালিকা। কোথায় সার্গোসা সাগরে পরপর জাহাজডুবি হয়েছে, কোথায় পেরু ও ফ্লোরিডা উপকূল সমুদ্রে অবিশ্বাস্য মাছের মড়ক দেখা দিয়েছে, কোন দেশে প্রায় বিনা কারণে জাতিবিদ্বেষের বিস্ফোরণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই ধরনের ঘটনা তো পৃথিবীতে হামেশাই ঘটছে। ঘটছে, কিন্তু আপনা থেকে নয়, বলেছে গিল। কে ঘটাচ্ছে তাহলে? উপহাসের সুরে বলেছি, শত্রুর চরেরা। পৃথিবীর শত্রুটা কে? সবুজ মানুষ ছাড়া আর কোনো নাম জানি না। প্রায় কম্পিত গলায় বলেছে গিল। আমার তবু হাসি পেয়েছে তার কথায়। বলেছি, সবুজ মানুষ আবার কোথাকার? তা জানি না। গিলের গলা গম্ভীর। তবে মানুষের মতো চেহারা হলেও তারা মানুষ নয়, অন্য কোনো গ্রহের জীব। মানুষের ছদ্মবেশে তারা আমাদের মধ্যে থাকে, শুধু গায়ের রং তাদের ফিকে সবুজ। যেখানে যেমন মানায় সেরকম সাদা কালো হলদে ছোপ লাগিয়ে তারা মানুষ সেজেই পৃথিবীর সব দেশে পঞ্চম বাহিনীর কাজ করছে। হেরম্যান গিলের কথা শেষ হলে বিদ্রুপের স্বরেই বলেছি, এই ভয়ঙ্কর গোপন রহস্য শুধু আপনি একলাই জেনেছেন? একলা আমি নই, জেনেছে হয়তো আরো অনেকে, কিন্তু যারা জেনেছে তারা কেউ টিকে নেই। আমি একমাত্র এখনো আছি, কিন্তু আমার পেছনে তারা নেকড়ের মতো লেগে আছে। কিন্তু এই ব্যাপারে আমি কি করতে পারি? এবার একটু করুণা নিয়েই বলেছি, অনেক কিছুই পারেন। এই সমস্ত বিবরণ আর প্রমাণ আপনি আপনার দেশে নিয়ে গিয়ে রাষ্ট্রের যারা নেতা তাদের কাউকে দেখান, হয়তো তাদের কারো টনক নড়তে পারে। আমি সব জায়গায় হাস্যাস্পদ হয়েছি, আপনি হয়তো হবেন না। হাত বাড়িয়ে আমায় খামটা দিতে গিয়ে গিল হঠাৎ যেন সিঁটিয়ে গিয়েছে। ওদিকের একটি কামরার বোর্ডার আমার দরজার সামনে দিয়েই লিফট থেকে উঠে যেতে যেতে একবার শুধু স্বাভাবিকভাবেই এই ঘরটার দিকে চেয়ে গেছেন। তাতে সিঁটোবার কি আছে জানি না। নেহাত শান্ত সৌম্য চেহারার প্রৌঢ় একজন ভদ্রলোক। কালই সবে এই হোটেলে এসেছেন জানি। গিল যেন ভূত দেখবার মতো আতঙ্কে হঠাৎ খামটা আবার টেনে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলেছে, আজ এটা আমার কাছে থাক, বুঝেছেন? কাল ক্যাসিনোতে যাওয়ার পথেই এটা আপনাকে দেব। কথা শেষ করতে না করতে গিল ঘর থেকে বেরিয়ে লিফটের জন্য পর্যন্ত অপেক্ষা না করে ঘোরানো সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে গিয়েছে। পরের দিন তার দেখা অবশ্য পাইনি। একটা খটকা না লাগলে লোকটাকে উন্মাদ ভেবেই ব্যাপারটা মন থেকে মুছে ফেলে দিতে পারতাম। দিন দুই বাদে স্থানীয় খবরের কাগজে সমুদ্রে ডুবে মরা একটি লোকের ছবি বেরিয়েছে, মৃত মুখের ছবি। তবু মনে হয়েছে ছবিটা যেন হেরম্যান গিলেরই। আমার প্রতিবেশী বোর্ডারটিও তার আগে হোটেল ছেড়ে গেছেন। দুটি ঘটনার সম্বন্ধ নিশ্চয়ই কাকতালীয়। তবু মনে হয়েছে সবুজ মানুষের কথা কি একেবারেই আজগুবি? না, আরো কেউ কোথাও সত্যি এ রহস্যের সন্ধান পেয়েছে।
হচ্ছে অদৃশ বর্ধনের লেখা সবুজ মানুষ। কাকতালীয় কি নেহাত গল্প তা জানি না, তবে একটা চিঠি আমার কাছেও পৌঁছেছে। চিঠির বিষয়বস্তু সবুজ মানুষ। সায়েন্স ফিকশন নিয়ে কোনো মতে টিম করে চালাই কাগজ। হেন লোকের দপ্তরেও শেষ পর্যন্ত এসে পৌঁছল সবুজ মানুষের রহস্য। রামকান্ত ভক্ত থাকলে অবশ্য চিঠিটার সত্যি মিথ্যে যাচাই করা যেত, কিন্তু সেও তো, তার চাইতে বরং গোড়া থেকে পড়া যাক চিঠিটা। প্রিয় সম্পাদক মশাই, আমি হলাম গিয়ে ভবঘুরে মানুষ, সংক্ষেপে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এ চিঠিকে সায়েন্স ফিকশন ভেবে উড়িয়ে দেবেন না। যা লিখব তার প্রতিটি অক্ষর প্রমাণ করার মতো সরঞ্জাম আমার হাতে মজুদ রয়েছে। ঘটনার শুরু মাইসোরে। শিমোগা থেকে মাইসোর সিটি আসার সময় পায়ের ওপর কম্বল চাপা দিয়ে উড়ন্ত চাকতির রহস্য পড়ছিলাম। প্রথম শ্রেণীর কামরায় আমি একা। দাভানগিরি থেকে কম্পার্টমেন্টে উঠলেন স্যুট পরা এক ভদ্রলোক, হাতে দস্তানা। যদিও দস্তানা পরার মতো শীত তখনও পড়েনি। তার সঙ্গে একটিমাত্র অ্যাটাচি কেস। আমি তন্ময় হয়ে রইলাম আমার বই নিয়ে। উড়ন্ত চাকতির রহস্য ভাবিয়ে তুলেছে পৃথিবীকে। পড়ছিলাম আর মনে মনে হাসছিলাম। যত সব কপোলকল্পিত কাহিনী। এমন সময় চমক ভাঙল অস্ফুট একটা হাসির শব্দে। চোখ তুলে দেখি অপলকে আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন সেই ভদ্রলোক। একটু বিরক্তই হয়েছিল। ভদ্রলোক কিন্তু অমায়িক হেসে বললেন, সবই কি আর গাঁজাখড়ি? সৌরজগতের বাইরে থেকেও তো চাকতিগুলো আসতে পারে। আগে না, পারে না। একটু চটে গিয়ে বলেছিল, অত দূর থেকে আসতে যে সময় লাগবে ততটা পরমায়ু পেতে গেলে অমৃত খেয়ে অমর হতে হবে। কিন্তু দীর্ঘকাল স্থায়ী কৃত্রিম ঘুমে আয়ুষ্কাল 1000 বছর বেশি বেড়ে যেতে পারে। খাবার আর অক্সিজেনও কম লাগবে, বললেন সেই অপরিচিত ভদ্রলোক। তার ঝামেলাও অনেক, কিন্তু বলেই সিধে হয়ে বসেছিল। আমি যে উড়ন্ত চাকতির কথা ভাবছি তা আপনি জানলেন কি করে? ভদ্রলোক যেন একটু থতমত খেয়ে গেলেন। কাষ্ঠ হাসি হেসে তাড়াতাড়ি উঠে পড়ে বাথরুমের দিকে যেতে যেতে বললেন, স্রেফ অনুমান। অনুমান না টেলিপ্যাথি? অপরের চিন্তা পড়ে নেওয়ার অলৌকিক ক্ষমতা। গাটা শিরশির করে উঠল। নির্জন কামরায় এ কার পাল্লায় পড়লুম? ভদ্রলোকের উচ্চারণটা অদ্ভুত, কিরকম যেন খোনা খোনা, শেষের দিকে সূক্ষ্ম খোঁচা। গায়ের রং তামিল ভাষীদের মতো মিশমিশে কালো। হাত দুটি অস্বাভাবিক দীর্ঘ। হাঁটু ছাড়িয়েও প্রায় ইঞ্চি 4 নেমে পড়েছে পায়ের গুল পর্যন্ত। বসে বসে আকাশ পাতাল ভাবছি, এমন সময় বাথরুমের দরজা খুলে ভদ্রলোক বেরিয়ে এলেন। ঠিক এই সময় ট্রেনের গতি কমে এলো। বোধহয় কোনো স্টেশন আসছে। আর দারুণ চমকে উঠলাম আমি। ভদ্রলোক এক হাতে দস্তানা খুলে হাত ধুয়েছিলেন বোধহয়। দস্তানাটা অপর হাতে নিয়েই বেরিয়ে এসেছেন। কিন্তু এ কি হাত! সমস্ত হাতটা সবুজ, কচি কলা পাতার মতো সবুজ রং। বিস্ফারিত চোখে আমায় তাকিয়ে থাকতে দেখে যেন আঁতকে উঠলেন ভদ্রলোক। চকিতে দস্তানায় হাত গলিয়ে শুকনো হেসে বললেন, হাতটা পুড়ে গিয়েছিল, তাই লোশন লাগিয়েছি। কি লোশন বলুন তো? সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করি আমি। অনেক লোশন দেখেছি, কিন্তু সবুজ লোশনের নাম তো শুনিনি। ঠিক এই সময় স্টেশনে গাড়ি ঢুকল। ট্রেনের গুম গুম ধ্বনিতে ভদ্রলোক কি জবাব দিলেন শুনতে পেলুম না।
জানলা দিয়ে মুখ বাড়িয়ে খাবারের ফরমাশ দিয়ে পেছন ফিরে দেখি কামরা ফাঁকা। ভদ্রলোক কোন ফাঁকে পেছনের দরজা খুলে উধাও হয়েছেন। হঠাৎ চোখ পড়ল সিটের ওপর। এ কি, ভদ্রলোক অ্যাটাচি কেসটা ফেলে গেছেন যে। সম্পাদক মশাই, আপনাকেই বলি, অন্যায় করছি জেনেও ব্যাগটা আমি খুলেছিলাম। খুলে যা পেয়েছি তা এখনো রয়েছে আমার কাছে, কিন্তু বেশি দিন আর রাখতে পারবো বলে মনে হয় না। ছায়ার মতো ওরা আমার পিছু নিয়েছে। ওদের সকলেরই হাত অস্বাভাবিক লম্বা। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে এরকম একজনের ছবিও আমি তুলেছি। সেই ফটো আর অন্যান্য কাগজপত্র আমি ব্যাঙ্গালোরে ফিরেই চিফ মিনিস্টারের হাতে তুলে দিতে চাই। যদি মাঝপথে কোনো দুর্ঘটনা ঘটে তবে দোহাই আপনার, দেশের সবাইকে আপনার পত্রিকা মারফত আপনি সজাগ করে তুলুন। পৃথিবীর ঘোর বিপদ, শত্রু এসেছে সৌরজগতের বাইরে থেকে। তারা মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়, তারা আমাদের সবুজ শত্রু। তাদের প্রধান হাতিয়ার টেলিপ্যাথি। এই চিঠি লিখছি মার্কারা থেকে। বাসের সময় হয়ে গেছে, চললুম। ইতি রামকান্ত ভক্ত। চিঠিটা এখানেই শেষ। চিঠি পড়ে আমার দৃঢ় বিশ্বাস হলো চিঠি লেখার কায়দায় শ্বাসরোধী একটা গল্পই পাঠানো হয়েছে আমাকে। কিন্তু তবুও মনটা খচখচ করতে লাগলো। খামের ওপর রামকান্ত ভক্তর কোম্পানির নাম ঠিকানা পেলাম, কলকাতার কোম্পানি। পরের দিন সকালেই খোঁজ নিলাম। অত্যন্ত দুঃসংবাদ। খাদের মধ্যে রামকান্ত ভক্তের বাস উল্টে পড়ে আগুন লেগে সব যাত্রী মারা গেছে। কিন্তু এ কি নিছক দুর্ঘটনা? সবুজ মানুষ কি তাহলে সত্য না স্বপ্ন? চিঠিটা আমার পত্রিকায় তবুও ছেপে দিলাম। শুরু হচ্ছে দিলীপ রায়চৌধুরীর লেখা সবুজ মানুষ। আমি তখন আমেরিকায়। বছর আষ্টেক হয়ে গেছে, তবু এখনো প্রতিদিন দেশের কাগজপত্রের জন্য ডাকের দিকে তাকিয়ে থাকি। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি বেশ কয়েকটা পত্রিকা এসেছে। তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বাংলা সায়েন্স ফিকশনের কাগজখানা হাতে নিয়ে পাতা উল্টাচ্ছি। হঠাৎ চোখে পড়ল সম্পাদক একটি অদ্ভুত চিঠি ছেপেছেন, কোনো এক রামকান্ত ভক্তর লেখা। অন্য যে কেউ এটাকে গাঁজাখুরি মনে করবে, কিন্তু আমি কি তা পারি? সে বোধহয় 4 বছর আগেকার কথা। পিএইচডি হওয়ার পর নিউ ইয়র্কে লেক্সিংটন ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনে চাকরি নিয়ে এসেছি। 34th স্ট্রিট ও 5th অ্যাভিনিউয়ের জাংশনে একটা বিরাট বাড়ির 17 তলায় আমাদের অফিস। চিনতে অসুবিধে হয়নি, কারণ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের খুব কাছে। 17 তলায় পৌঁছবার পর বড় কর্তার নামটা একবার চেক করে নিলাম, ডক্টর পিটার সেরকোভিচ। অদ্ভুত নাম, কিছুতেই মনে থাকে না। দরজার সামনেই সুদর্শনা সেক্রেটারি হেসে বললে, গুড মর্নিং ডক্টর বোস, আমার নাম ন্যান্সি পিকফোর্ড। ডক্টর সেরকোভিচ আপনার জন্য অপেক্ষা করছেন। একটু আড়ষ্ট হয়ে ওর অফিসে ঢুকেছিলাম বোধহয়। ঢুকেই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। দেওয়ালের গায়ে একটা বিচিত্র মিউরাল পেইন্টিং, টেবিলটার ডিজাইনও অপূর্ব। আমাকে দেখে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তাকাতেই মনে হলো এরকম চেহারা চট করে চোখে পড়ে না, বিশেষত এমন আজানুলম্বিত বাহু এবং আশ্চর্য তামাটে গায়ের রং।
করমর্দন করে বসতে গিয়ে ভাবলাম মার্কিন যুক্তরাষ্ট্রে নানান জাতের মানুষ আছে, কিন্তু উনি কোথাকার। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ডক্টর সেরকোভিচের কথায় সম্বিত ফিরল। ডক্টর বোস, ওয়েলকাম টু লেক্সিংটন। আমাদের রিসার্চ প্রোগ্রামটা ইউনাইটেড নেশনের টাকায় হচ্ছে। আপনার সঙ্গে টিম মর্গেনথাউয়ের পরিচয় হওয়া দরকার। কয়েক মিনিট পরে টিম মর্গেনথাউ এসে পৌঁছতেই আমি প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিলাম। আশ্চর্য, টিম মর্গেনথাউ যেন সেরকোভিচের প্রতিবিম্ব। কি বাহুর দৈর্ঘ্যে, কি তামাটে গায়ের রঙে! আমার বিস্ময়াবিষ্ট ভাবটাকে আমল না দিয়ে টিম মর্গেনথাউ ততক্ষণে শুরু করেছেন। গুড মর্নিং জেন্টলম্যান। আপনাদের রিসার্চ এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। আমরা এমন একটা ওষুধ চাই যা পৃথিবী থেকে জাতি বিদ্বেষ একেবারে মুছে দেবে। এটা ট্র্যাঙ্কুলাইজার জাতীয় হওয়া চাই, তাহলে আজকের দুনিয়ায় চালাতে বেগ পেতে হবে না। গুড লাক, আমি চলি। ভদ্রলোক বেরিয়ে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, মর্গেনথাউয়ের গালে তামাটে ভাবটা একটু কম, ফিকে সবুজ আভা যেন সেখানে। মনে কৌতূহল রয়েই গেল। তারপর কেটে গেছে অনেক দিন ও রাত্রি আশা ও নিরাশার দোলায়। এর মধ্যে আর ডক্টর সেরকোভিচের সঙ্গে দেখা হয়নি। প্রজেক্টের শেষ দিকে যখন মনে হচ্ছে টার্গেট হিট করেছি, এমন সময় একদিন ডাক পড়ল। আমার গবেষণার ফলাফল দেখে তিনি বললেন, এই 300 নম্বর কম্পাউন্ডটা প্রোডাকশনে পাঠিয়ে দিচ্ছি। বাধা দিয়ে বলেছি, এটা এখনো ম্যানহ্যাটন হসপিটালে ক্লিনিক্যাল টেস্টে আছে, আজই রেজাল্ট পাবো। একটু ক্রুদ্ধ হয়ে তিনি বলেছেন, সেজন্য অপেক্ষা করা যায় না। বিষণ্ণ হয়ে হাসপাতালের দিকে যাচ্ছি। সাবওয়ে স্টেশনের কাছে পুলিশের ভিড়। তাদের একজন আমাকে দেখে বলল, শিগগির পালাও, দাঙ্গা লেগেছে। মনে হয় তুমি ভারতীয়, কিন্তু এই সব খ্যাপা কুকুরদের কাছে তুমিও রেহাই পাবে না। আমি চিৎকার করে বললাম, কিন্তু আমাকে হাসপাতাল যেতেই হবে। ওরা বলল, পাগল, গন্ডগোলটা এক অজ্ঞাত কারণে শুরু হয়েছে হাসপাতালের ভেতর থেকে। দাঙ্গার কারণটা অজানা হলেও আমার মনের মধ্যে তখন তোলপাড় চলেছে। আমাদের ওষুধটার প্রোডাকশন বন্ধ হওয়া দরকার। ঊর্ধ্বশ্বাসে ট্যাক্সি নিয়ে এম্পায়ার স্টেট বিল্ডিং এর দিকে ছুটে গিয়েও সেদিন আর অফিস পৌঁছতে পারিনি। অফিসের কাছে ভিড় আর ট্রাফিক জ্যাম। শোনা গেল একটি মেয়ে নাকি 17 তলার উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ভিড় ঠেলে কাছে গিয়ে যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ফুটপাথে আছড়ে পড়ে আছে ন্যান্সি পিকফোর্ডের মৃতদেহ। কি করে যে তারপর বাড়ি ফিরেছি জানি না। অফিসে টেলিফোন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, কেননা সেটা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দখলে। ওদের ইন্সপেক্টর জোন্স জানালেন ডক্টর সেরকোভিচের কোনো সন্ধান নেই। আর একটা অদ্ভুত প্রশ্নও করলেন। সেরকোভিচের বাড়ি সার্চ করে দেখা গেছে ভদ্রলোক প্যারিস থেকে গাদা গাদা লোশন, ক্রিম প্রভৃতি আনাতেন। একজন অকৃতদার ভদ্রলোক এসব দিয়ে কি করতেন, বিশেষত যেগুলো কিনা আবার মেয়েদের ব্যবহারের জন্যেও নয়। ভেবে দেখলাম, সত্যিই আমি ডক্টর সেরকোভিচ সম্পর্কে কিছুই জানতাম না। তবে কি ন্যান্সি কিছু জেনেছিল? সেরকোভিচকে আর পাওয়া যায়নি। সেই সঙ্গে ইউনাইটেড নেশনস থেকে টিম মর্গেনথাউ উধাও। সবচেয়ে আশ্চর্য, আমাদের ট্র্যাঙ্কুইলাইজারও হাওয়ায় মিলিয়ে গেছে। না আছে কোনো কাগজপত্র, না স্যাম্পল। শেষ মুহূর্তে ডক্টর সেরকোভিচ প্রোডাকশন বন্ধ করে দিয়ে গেছেন। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা সবুজ মানুষ।
আমি যার কথা লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কিনা তা আমার সঠিক জানা নেই। সে নিজে পৃথিবীর মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকার। ভান্ডারকারের সঙ্গে আমার পরিচয় 10 বছরের, এবং এই 10 বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব, অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে। রবীন্দ্রনাথ যখন জীবিত, ভান্ডারকার তখন শান্তিনিকেতনের ছাত্র ছিল। রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল। বিশেষত বিশ্ব মৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন, সে বাণী ভান্ডারকার তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল। সে বলতো, যতদিন না জাতিবিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না। আমার অধ্যাপক জীবনে সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্বমৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই। সুইডেনে উপসালা শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল, ভান্ডারকার সেখানে আমন্ত্রিত হয়েছিল। কাল বিকেলে উপসালা থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি, সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না। আমার জগৎ হল গাছপালার জগৎ, অর্থাৎ আমি একজন বটানিস্ট। আমার দিনের বেশিরভাগ সময় কাটে গ্রিন হাউসের ভেতর। দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিন হাউসে আছে, ভারতবর্ষে তেমন আর কারো কাছে নেই। ভান্ডারকার যখন এলো, তখন আমি আমার গ্রিন হাউসেই আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটা এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম। বিকেলের রোদ কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়েছে, আর তার ফলে সমস্ত গ্রিন হাউসের ভেতরটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে। ভান্ডারকারকে দেখলাম সেই আলোতে। তাকে স্বাগত জানিয়ে বললাম, তোমাকে সবুজ রংটা ভারী ভালো মানিয়েছে। সে যেন একটু চমকে উঠেই বলল, হ্যাঁ, সবুজ রং? কোথায় সবুজ? আমি হেসে বললাম, কেন, তোমার সর্বাঙ্গে? তবে ওটা ক্ষণস্থায়ী। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু ওটা তোমাকে মানায় ভালো। তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি। রবীন্দ্রনাথ বোধহয় তোমাকে লক্ষ্য করেই তার সবুজের অভিযান লিখেছিলেন। ভান্ডারকারকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের পরে তার যেন কতকগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ, অঙ্গচালনা আগের চেয়ে বেশি চঞ্চল। ভান্ডারকার অন্য চেয়ারটায় বসে পড়ল। বললাম, তোমার খবর বলো, বাইরে কেমন কাটলো? ভান্ডারকার কিছুক্ষণ নির্বাক থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল, অবনীশ, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি উপসালাতে। আমি একটু অবাক হয়েই বললাম, কার কথা বলছো বলো তো? সে বলল, নাম বললে চিনবে না, তার নাম বিশেষ কেউ শোনেনি, ও দেশেও নয়, তবে অদূর ভবিষ্যতে শুনবে।
কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়ার দরকার সেটা হলো তার চিন্তাধারা। আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আমি এবার একটু হালকাভাবেই বললাম, সে কি হে, তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো। ভান্ডারকার আমার ঠাট্টায় কর্ণপাত করল না। একটা হাতের ওপর আরেকটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরো ঝুঁকে পড়ে তার অস্বাভাবিক রকম পরিষ্কার বাংলা উচ্চারণে সে বলল, অবনীশ, মানুষে মানুষে জাতিতে জাতিতে সৌহার্দ্যে আমি আর বিশ্বাস করি না। দুর্বলের সঙ্গে সবলের, ধনীর সঙ্গে দরিদ্রের, মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্য হবে কি করে? আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তিই নেই। ইকুয়েটরের মানুষের সঙ্গে মেরু দেশের মানুষের মিল হবে কোত্থেকে? মঙ্গলয়েড আর এরিয়েনে যা মিল, বা নর্ডিক আর পলিনেশিয়ানে যা মিল, বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল। হেরিডিটি, এনভায়রনমেন্ট আর অদৃষ্ট, এই তিনে মিলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে, সেখানে মৈত্রীর বুলি কোন কাজটি করতে পারে? কালো মানুষ নির্যাতিত হবে না কেন? তাদের চেহারা দেখনি? ফিজিওনমি লক্ষ্য করনি? মানুষের চেয়ে বানরের সঙ্গে যে তাদের মিলটা বেশি, সেটা লক্ষ্য করনি? ভান্ডারকার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি। আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম, ভান্ডারকার, তুমি নেশা করেছ কিনা জানি না, কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না। এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে, তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই। আমার এখনো ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা। যদিও তাই বা হবে কেন জানি না, কারণ আজ তো 1 এপ্রিল নয়। ভান্ডারকার এক পা পিছিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল, অবনীশ, তোমাদের মতো লোকের সারা জীবনটাই হলো 1 এপ্রিল, কারণ তোমরা বোকা বনেই আছো। আমিও তোমাদের দলে ছিলাম এতদিন, কিন্তু এখন আর নেই। আমার চোখ খুলে গেছে। আমার ছাত্ররাও যাতে আর ভুল পথে না চলে, এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য। আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি, সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যারা সবল, তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিহ্ন করে দিতে পারে, তবেই জগতের মঙ্গল। যে শক্তির কথা আমি বলছি, সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে, তুমিও করবে। বিশ্বমৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বলিতে যারা বিশ্বাস করে, তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ। কিন্তু আমরা আছি, আমরা থাকব, আর আমাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং বাড়বে। আমরাই হব পৃথিবীর একচ্ছত্র অধিপতি। আমি চললুম, গুড বাই। কথা শেষ করে উল্টো দিকে ঘুরে দৃপ্ত পদক্ষেপে গ্রিন হাউসের দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা সাধারণ ফণিমনসার গায়ে ভান্ডারকারের বাঁ হাতটা ঘষে গেল। একটা অস্ফুট আর্তনাদ করে ভান্ডারকার তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে হাতের উপর চেপে ধরল। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রুমালে রক্তের ছোপ লেগেছে। ভান্ডারকারও দেখল সে রক্ত। তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। সে রক্তের কথা আমি কোনোদিন ভুলব না, কারণ তার রং ছিল সবুজ।
ভান্ডারকার চলে যাবার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম তা আমি জানি না। কাল সারা রাত ঘুমোতে পারিনি। আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি, তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। গিয়ে দেখি আমার গাছপালার একটিও আর বেঁচে নেই। শুধু তাই নয়, প্রাণের সঙ্গে সঙ্গে তাদের সবুজ রংটিও যেন কে শুষে নিয়েছে। যা রয়েছে সেটা পাংশুটে ভস্মের রং। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সবুজ মানুষ। 4টি গল্পের লেখক যথাক্রমে প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী এবং সত্যজিৎ রায়। এই রচনাগুলি আমরা নিয়েছি কল্পবিজ্ঞানের গল্প সংকলন সবুজ মানুষ এই বইটি থেকে, যেটি প্রকাশিত হয়েছে ফ্যান্টাস্টিক ও কল্পবিশ্ব পাবলিকেশনের যৌথ প্রয়াসে। বিভিন্ন চরিত্রে প্রেমেন্দ্র মিত্রের সবুজ মানুষ, গল্প পাঠে বরুণ চন্দ, হারমান গিল, সুমন্ত ব্যানার্জি। অদৃশ বর্ধনের সবুজ মানুষ, কথক এবং লোকটি সুমন্ত ব্যানার্জি, রামকান্ত ভক্ত শেখর। দিলীপ রায়চৌধুরীর লেখা সবুজ মানুষ, গল্পের কথক এবং টিম মর্গানথাও শেখর, ন্যান্সি ইন্দ্রাণী, পিটার সাকোভিচ সুমন্ত ব্যানার্জি এবং সত্যজিৎ রায়ের লেখা সবুজ মানুষ, গল্পের কথক বরুণ চন্দ, নারায়ণ ভান্ডারকর শেখর। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত জো ব্যানার্জি। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। ধন্যবাদ জানাই কল্পবিশ্ব পাবলিশার্সকে আমাদের পাশে থাকার জন্য।